হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের দেশে কিন্তু 80% মানুষের কাছে কোনো টাকা নেই, অর্থাৎ কোনো সঞ্চয় বা জমানো টাকা নেই। এটা কিন্তু আমার কথা নয়, এটা একদমই সত্য কথা। এটা একটা সময় একটা গবেষণাতে দেখা গিয়েছিল যে আমাদের দেশের 80% মানুষের সেরকমভাবে কোনো জমানো টাকা নেই। এক কথায় বলা যেতে পারে তারা দিন আনে আর দিন খায়। আর সঞ্চয় নেই এই শব্দটা হচ্ছে ভীষণ একটা ভয়ঙ্কর শব্দ। আপনার কাছে কোনো রকম জমানো টাকা নেই মানে আপনি আপনার ফ্যামিলিকে একটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপরে রেখে দিন কাটাচ্ছেন। সঞ্চয় নেই শব্দটা কিন্তু এতটাই ভয়ঙ্কর। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে কাল যদি আপনার পরিবারের একটা ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তখন আপনি কি করবেন? কিভাবে তার চিকিৎসা চালাবেন? কোথায় পাবেন পয়সা? কে দেবে আপনাকে? এসব বিষয় কি কখনো ভেবে দেখেছেন? অর্থনৈতিক দিকে উন্নতি করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সঞ্চয় করতে হবে। কিন্তু কেন আমাদের কাছে কোনো রকম সঞ্চয় নেই? কেন আমরা হাজারো চেষ্টা করে টাকা জমাতে পারি না? একটা কথা শুনলে হয়তো আপনারা অবাক হবেন, দেখবেন যার মাসে 50,000 টাকা ইনকাম তারও কিন্তু কোনো জমানো টাকা নেই। আবার যার মাসে 10,000 টাকা ইনকাম তারও জমানো টাকা নেই। যার 80,000 ইনকাম তারও টাকা নেই। কিন্তু কেন? আমাদের টাকা জমাতে প্রবলেমটা কোথায়? আজকের ভিডিওতে এই বিষয়েই কিন্তু আমি আলোচনা করব যে টাকা কেন জমছে না আর আপনারা কি পদ্ধতিতে এগোলে টাকা জমাতে পারবেন। টাকা জমানোর কার্যকরী পদ্ধতি, টিপস, কৌশল যা কিছুই বলেন না কেন সেটাই আজকে আমি আমার ভিডিওর মধ্যে থেকে আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে মোটিভেটেড করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর এরকম টিপসের ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে পারি। তো চলুন মূল বিষয়ে আসা যাক। আমাদের টাকা জমাতে না পারার আসল কারণ হলো আমাদের কোনো রকম ফিনান্সিয়াল নলেজ না থাকা, অর্থাৎ আমাদের টাকা জমানোর কোনো জ্ঞান না থাকা। আমরা কিন্তু কোনো স্কুল কলেজ বা আমাদের পরিবার থেকে টাকা জমানোর এই শিক্ষাটা পাইনি। স্কুল থেকে আমরা বিভিন্ন রকমের শিক্ষা পাই, কিন্তু টাকা কিভাবে জমাবো এই শিক্ষাটা কিন্তু কোনো স্থানই আমাদেরকে দেয় না। তো এটা আমাদেরকে নিজেদেরকে বের করতে হয়। আমরা যারা কোনো ছোটোখাটো চাকরি করি বা কোনো ছোটোখাটো ব্যবসা করি, তো তা থেকে আমরা যে স্যালারিটা পাই তাতে কিন্তু আমরা আমাদের সংসারটা চালাতেই পুরো নাজেহাল হয়ে যাই। তখন আমাদের মনে হয় যে আমাদের ইনকামটা আরেকটু বাড়ুক, আরেকটু যদি ইনকাম বাড়ে তখন কিন্তু আমরা আমাদের টাকাটা জমাতে পারবো। এইরকম ভাবতে ভাবতে কিন্তু আমাদের দেখবেন মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, কিন্তু আমরা টাকা আর কিছুতেই সঞ্চয় করতে পারি না। তবে আপনারা কেউ হতাশ হবেন না। এবার আমি আপনাদেরকে টাকা জমানোর এই কৌশলটা বলবো যেটা আপনার টাকা জমানোকে একদম পানির মতো সহজ করে দেবে। মাসের শুরুতেই আপনি বেতন পাওয়ার সাথে সাথেই আপনার বেতনের টাকাটাকে 3টি ভাগে ভাগ করবেন। একটা করবেন হাফ, বাকিটা করবেন 30%, তারপরটা রাখবেন 20%। ওই যে প্রথমে হাফ করলেন, তো 50% যে টাকাটা, ধরুন আপনি স্যালারি পান 30,000 টাকা, সাপোজ বলছি, তো 30,000 টাকার 15,000 টাকাটা আপনি রেখে দেবেন আপনার সংসার চালানোর জন্য। বাকি যে 15,000 টাকা থাকবে, অর্থাৎ আপনার স্যালারির অর্ধেক যে টাকাটা থাকবে, সেই টাকাটাকে আরও 2টি ভাগে ভাগ করবেন। একটা রাখবেন 30% আর একটা রাখবেন 20%। আপনি যে ওই 30% টাকাটা রাখলেন ওই টাকাটা আপনি আলাদা করে রাখবেন আপনার কোনো কিছু কেনাকাটা, কোথাও বেড়াতে যাওয়া বা বাইরে গিয়ে কোনো খাওয়া দাওয়া করা, আপনার ওই বিলাসবহুলতা যেটাকে বলা হয় সেটার জন্য আপনি 30% টাকা আলাদা রেখে দেবেন। তাহলে এখানে কিন্তু আপনার 80% টাকা কাভার হয়ে গেল, আর বাকি পড়ে রইল 20% টাকা। তো ওই 20% টাকাটাকে আপনি সেভিংস করুন, ওই টাকাটা আপনি আলাদাভাবে জমান।
আর এই 20% টাকা আপনার কাছে আছে বলে আপনাকে কিন্তু একদমই মনে ভাবা চলবে না, ওই টাকাতে আপনাকে কোনোভাবে হাত দেওয়া চলবে না। আপনার যত প্রয়োজন আসুক, যত কষ্ট আসুক, ওই টাকাটা কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে রেখেই দিতে হবে, ওই টাকাতে আপনি হাত দেবেন না। আর আপনি যে 80% টাকাটা সংসার চালানো আর ওই কেনাকাটা, খাওয়া দাওয়া, বাইরে ঘোরাফেরার জন্য রেখেছিলেন, ওতে কিন্তু আপনি দেখবেন আপনার 80% টাকাই খরচ হবে না। ও থেকেও কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন না, মধ্যবিত্ত ফ্যামিলির বউরা ও থেকেও কিন্তু কিছুটা টাকা সেভিংস করে রাখতে পারে। তো ওইটা হুটহাট আপনার কোনো কিছু প্রয়োজন হলে, টুকিটাকি মানে সংসারে তো অসুখ বিসুখ, জ্বর জ্বালা এটা আসে না, তো এর জন্য আপনার কিন্তু ও থেকে যেই টাকাটা বাঁচবে সেটাতেই চলে যাবে। তাই আপনার এই 20% টাকার দিকে মোটেও তাকানো যাবে না। একমাত্র এই পদ্ধতিটা যদি আপনি ফলো করেন তবেই কিন্তু আপনি টাকা জমাতে পারবেন, না হলে কোনোভাবেই আপনি যতই লাখ লাখ টাকা রোজগার করেন, কোনোভাবেই কিন্তু আপনার পক্ষে টাকা জমানো পসিবল হবে না। আমার মনে হয় এটাই কিন্তু একমাত্র টাকা জমানোর গোপন পদ্ধতি বা শ্রেষ্ঠ ফর্মুলা বলতে পারেন। এই কৌশলে কিন্তু মানে বহু কম ইনকামের মানুষ অনেক টাকা জমিয়েছে। প্রথম হয়তো এই নিয়মটা ফলো করতে আপনার খুবই কষ্ট হবে, কিন্তু আপনি যখন এভাবে টাকা জমাতে দেখবেন আপনার আর্থিক দিকে উন্নতি হচ্ছে, তখন না আপনার নিজেরই ভালো লাগবে। আসলে কি বলুন তো, টাকা একটা ভীষণ মূল্যবান জিনিস। এটা জমাতে গেলে কিন্তু আমাদেরকে অনেকটা কষ্ট করতে হয়। আসলে ভালো কিছু পেতে গেলে আমাদেরকে তো একটু স্বার্থত্যাগ বা কষ্ট করতেই হবে, তাই না? আজকে আমার ভিডিওতে দেখুন কাজকর্ম সেরকম কোনো কিছুই দেখায়নি। আসলে সেরকম কোনো কিছু কাজ আজকে ভিডিও শ্যুট করিনি। আজকে এই যে আমার কিচেনের র্যাকটা না ভীষণ অগোছালো হয়েছিল, বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম এটা একটু গোছাবো, তো গোছাবো করে সময় হয়নি, গোছানো হয়নি। তো আজকে যখন গোছালাম তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার এই কিচেন ক্যাবিনেটটা কিন্তু বেশ অনেকটা বড়, জানেন তো। এটা অনেক কিছু জিনিস রাখা যায়, আর অনেকগুলো না স্টেপ বাই স্টেপ থাক করে রাখা আছে। তো উপরটাতে সমস্ত কিছু ডিপেগুলো আমি রেখে দিলাম, ওই ডিপেতে যা কিছু আছে, আর এখানে প্যাকেটগুলো রাখছি, কারণ সব কিছু তো আর ডিপের মধ্যে ভরা যায় না। যেহেতু আপনারা সবাই জানেন আমি রেন্টে থাকি, তো সেই জন্য এখানে অত কিছু জিনিসপত্র কেনাও হয়নি। তাই যেগুলো এই কৌটোর মধ্যে ধরে না সেগুলো কিন্তু আমি এই প্যাকেটের মধ্যেই ভরে রেখে দিই। ধরে না বলতে যেগুলো এক্সট্রা নেওয়া হয়, যেহেতু আমি মাসকাবারি বাজার তুলে নিই, মাসকাবারি বলতে মাসে 2 বার বাজার তুলি, 15 দিন ছাড়া। যেহেতু আমাদের ছোট্ট সংসার, অনেক দিন যদি জিনিস রেখে দেওয়া হয় জিনিসগুলো একটু নষ্ট হয়ে যায়, ওই জন্য 15 দিন অন্তর তুলি। তো যেগুলো এক্সট্রা থাকে সেগুলো এই প্যাকেটের মধ্যে রাখি। আর আমার এই কিচেন র্যাকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন আপনাদের কয়েকটা আজকে কমেন্ট পড়ি। কবিতা সামন্ত আইডি থেকে বলেছেন, শুনলাম বোন তোমার সুন্দর কথাগুলো, ভিডিও পুরো দেখলে নিশ্চয়ই জানো মন ভালো নেই কেন, তবুও আমার এই যন্ত্রণা কমাতে সবার ভিডিও দেখছি সবসময়, ভালো লাগলো ভিডিও, ভালো থেকো সবসময়। সবার আগে বলি, সত্যি আপনি যে এত কষ্ট নিয়েও আপনার এরকম একটা মনের অবস্থা নিয়ে আমার ভিডিওটা দেখেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে আমি কি বলে সান্ত্বনা দেব তার ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ এই বিষয়ে সান্ত্বনা দেওয়া যায় না, কিন্তু ভাগ্যকে মেনে নিতে হয়। সবার জীবনেই এরকম দিন আসে, আর সবার আগে আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাদের কপালে যতটুকু যা রেখেছে ততটুকুই কিন্তু আমাদের মেনে নিতে হবে। আসলে কি বলুন তো, আমরা আমাদের জন্য যতটা না ভাবি তার থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য অনেকটা বেশি ভাবেন। তো উনি হয়তো ওটা ঠিক মনে করেছেন, সেই জন্যই এটা করেছেন। আর আপনার মনের জোরের ওপর তো আমার কিছু বলারই নেই, কারণ এত কিছুর পরেও আপনি আমার ভিডিও দেখছেন। তাই আল্লাহর কাছে দোয়া করি আপনার ধৈর্য আর মনের জোর আল্লাহ যেন সারা জীবন এরকমভাবে অটুট রাখে, আর আপনার সমস্ত দুঃখ কষ্টকে পিছনে ফেলে আপনি যেন খুব হাসি খুশি থাকতে পারেন। এরপর পূজা দত্ত আইডি থেকে বলেছে, চলে এলাম বোন, জানি সমস্যা হয় কিন্তু 2 দিন পর ভিডিও দিও, খুব ভালো, সুস্থ থেকো, বিকেল 4টে ভিডিও দিও, ভিউ হবে। আসলে কি বলতো পূজা দি, আমার ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী আমাকে কিন্তু সন্ধ্যার সময় ভিডিও দিতে হয়, সেই জন্য আমি সন্ধ্যাতে ভিডিও দিই। আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।